আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। এটি আমার 8 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম জীববৈচিত্র্য সংরক্ষণ। আমি রাশিদা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এটির যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড নিড অফ বায়োডাইভার্সিটি। এগুলো ইতিমধ্যে যে ক্লাসগুলো আমি নিয়েছি তার মধ্যে প্রায় সব কথা আলোচনা হয়ে গেছে, বিভিন্ন আঙ্গিকে আলোচনাগুলো হয়েছে। তারপরে আমি ছোট্ট করে একটু বলতে চাই, বায়োডাইভার্সিটির বা জীববৈচিত্র্যের লসগুলো হয় দুই ভাবে, একটি প্রাকৃতিকভাবে, আরেকটি মনুষ্য কর্তৃক। আবার জীববৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সেটি বলতে গেলে সেই একই কথা চলে আসে। আমরা অর্থাৎ মানুষের কল্যাণের জন্যই জীববৈচিত্র্য সংরক্ষণের দরকার। আমাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আবাসস্থান ইত্যাদি প্রতিটি স্তরে উদ্ভিদের গুরুত্ব অসীম। আমরা সরাসরি খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করি, বাসস্থানের জন্য নির্ভর করি, ওষুধের জন্য নির্ভর করি। বলা হচ্ছে আমাদের এই খাদ্যের যোগান দেয় 20টিরও কম প্রজাতি। তাহলে আমাদের এই প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। চিকিৎসা ক্ষেত্রে আয়ুর্বেদিক যে চিকিৎসাগুলো আছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে উদ্ভিদ প্রজাতির উপর নির্ভর করে, এবং বর্তমান যুগে অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার গুণ ও মান বেড়েছে এবং মানুষের ব্যবহারও বেড়েছে। জীবন রক্ষাকারী যে ওষুধগুলো যেমন মরফিন, কুইনাইন, এগুলো সবই উদ্ভিদ থেকে সরাসরি পাওয়া যায়। কৃষিক্ষেত্রে কৃষিতে যে বাস্তুতন্ত্র কাজ করে সেটির প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে। যে অণুজীবগুলো চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে অণুজীবগুলো চোখে দেখা যায় না, অথচ সেগুলো প্রকৃতিতে বিশাল উপকার করে আসছে, তারা বিয়োজক হিসাবে, তারা না থাকলে এই ইকোসিস্টেমের
সাইকেলটি সম্পন্ন হতো না। বর্তমান যুগ জীব প্রযুক্তির যুগ। জীব প্রযুক্তিতে উদ্ভিদ এবং প্রাণী ওতপ্রোতভাবে জড়িত আছে। ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক প্রাণী, বিভিন্ন ধরনের এনজাইম, এগুলো তৈরিতে অবশ্যই উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই প্রয়োজন। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে আমরা বুঝি এক উদ্ভিদের জিন আরেক উদ্ভিদে স্থানান্তর করে আমাদের সুবিধা মতো অথবা রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা যায়। তেমনি এনজাইম প্রযুক্তিতে যুগান্তরকারী ইনসুলিন আবিষ্কার হয়েছে, সেটিও একটি অণুজীবের মাধ্যমে, ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে। কাজেই জীব প্রযুক্তিতে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংরক্ষণ খুবই জরুরি। শিক্ষাক্ষেত্রে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই সব কিছু শিক্ষার অন্তর্গত। এই শিক্ষাকে এগিয়ে নিতে হলে, জাতিকে বড় করতে হলে, জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হলে শিক্ষাক্ষেত্রে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে, এবং প্রযুক্তি ব্যবহার করতে হলে আমাদের উদ্ভিদ প্রাণী প্রজাতির উপর আমরা নির্ভর করব। পরিবেশ রক্ষায় আগেই বলেছি, ইকোসিস্টেম যে কোনো পরিবেশকে পরিচালিত করে। এই ইকোসিস্টেমের প্রতিটি স্তরের উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখতে পাই যে গ্রিন হাউস ইফেক্ট যেটা আছে, সেখানে ক্ষতিকর গ্যাস, এখানে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড হবে। গ্যাসগুলো পৃথিবীর পরিবেশকে দূষিত করছে, তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। সেগুলো শোষণ করার জন্য, ভূমিক্ষয় রোধ করার জন্য, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করার জন্য, আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য উদ্ভিদের খুবই প্রয়োজন। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের প্রবাল দ্বীপ, এটি জলজ উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়স্থল। এখানকার জীববৈচিত্র্য একদম ভিন্ন রকমের। এটি বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে চাইব। মোহনা অঞ্চল, মোহনা হচ্ছে নদী এবং সমুদ্রের মিলনস্থল। এই মিলনস্থলটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন মাছের জন্য প্রজনন ক্ষেত্র, তেমনি এখানকার জীববৈচিত্র্য রক্ষার জন্য মোহনাকে দূষণমুক্ত রাখতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। পর্যটন শিল্প, যে দেশে জীববৈচিত্র্য যত বেশি, সে দেশ পর্যটন শিল্পে তত উন্নত, অর্থাৎ আমাদের অর্থনৈতিক গুরুত্ব এখানে লুকিয়ে আছে। সামাজিক গুরুত্ব, তার মধ্যে আছে ধর্মীয় মূল্যবোধ, নান্দনিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। এগুলো তোমরা বোঝো, এগুলো বোঝাতে হবে না, শুধু নৈতিক মূল্যবোধটা বলছি। পৃথিবীতে যত উদ্ভিদ প্রাণী আছে তাদের বাঁচার অধিকার আছে, কাজেই আমরা তাদেরকে সেই অধিকারটা দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আইন
তৈরি করতে হবে এবং আইনের সঠিক ব্যবহার করতে হবে। এটি একটি মোহনা, এটি নদী সমুদ্রে মিশেছে। দেখো এখানকার ভেজিটেশনটা, এখানকার জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ থাকে। এখানে অনেক মাছ পাওয়া যায়, এটি মাছের প্রজনন স্থল। এটিকে বাঁচাতে হবে। সেন্ট মার্টিন নিয়ে বলেছিলাম একটু কথা বলবো, সামান্য একটু কথা বলছি। সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য একদম ভিন্ন এবং সমৃদ্ধ। সেখানে শুধু শৈবাল পাওয়া যায় 157 রকমের, ব্রায়োফাইটা 16 রকমের, টেরিডোফাইটা 10 রকমের, নগ্নবীজি নাই, আবৃতবীজি 450 রকমের। এবং যারা গিয়েছো সেন্ট মার্টিনে তারা দেখে থাকবে ঢেউয়ের তোড়ে শৈবালগুলো, এখানে ম্যাক্রোফাইটস থাকে অর্থাৎ বড় শৈবাল। শৈবালগুলো ঢেউয়ের তোড়ে তীরে এসে জমা হয়ে থাকে এবং এখানকার গবাদি পশু এইগুলো খেয়ে বাঁচে, অর্থাৎ এগুলো তাদের খাদ্য। মানুষেরা সেগুলোকে বস্তায় ভরে বাড়িতে নিয়ে যায় এবং গবাদি পশুকে খাওয়ায়। সেখানে যে শৈবালগুলো দেখা যায়, অনেকগুলো শৈবাল আছে, আমি কয়েকটি নাম বলছি, যেমন জেলেডিয়াম, জেলেডিয়েলা, সার্কোনেমা, সার্গাসাম, পেডিনা ইত্যাদি অনেক বেশি দেখা যায় এবং এগুলো বড় শৈবাল। এখানে দেখো একটি সবুজ শৈবাল ক্লোরোফাইসি গোত্রের কলার পা, কেমন আঙ্গুরের মতো দেখা যায়। আর এটি হচ্ছে আমাদের পরিচিত, প্রায় সব কলেজেই আছে, সংরক্ষণ করা আছে, এটি হচ্ছে সার্গাসাম। প্রবাল দ্বীপের প্রবাল, এই প্রবালকে বাঁচাতে হবে কারণ এটার উপর নির্ভর করে আছে এখানকার জলজ প্রাণীগুলো। এটি হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ। এখানকার ভেজিটেশনটাও ভিন্ন রকম। এখানে এই ধরনের কেয়া গাছ আছে প্রচুর। যারা যাওনি তারা যাওয়ার চেষ্টা করবে। বায়োডাইভার্সিটি কনজারভেশন বা সংরক্ষণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন। ইনসিটুর মধ্যে আছে প্রোটেক্টেড এরিয়া, যেমন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারিজ, বায়োস্ফিয়ার রিজার্ভ, সেক্রেড ফরেস্ট অ্যান্ড লেকস। প্রোটেক্টেড এরিয়া হচ্ছে সংরক্ষিত এলাকা। এক্সিটু হচ্ছে সিড ব্যাংক, জিন ব্যাংকস, লং টার্ম ক্যাপটিভ ব্রিডিং, অ্যানিম্যাল ট্রান্সলোকেশনস, টিস্যু কালচার ব্যাংকস, cryopreservation of gametes and embryos, botanical gardens, zoological gardens or zoos. In situ হচ্ছে অন সাইট কনজারভেশন, অর্থাৎ যেখানে যে আছে সেখানেই তাকে সংরক্ষণ করা হবে। এক্স সিটু হচ্ছে যেখানে সে আছে সেখান থেকে সুবিধাজনক কোনো জায়গায় নিয়ে সেই পরিবেশটি তাকে দিয়ে সংরক্ষণ করা হবে। ইনসিটু কনজারভেশনের মধ্যে দেখো প্ল্যান্টস এর জন্য আছে, অ্যানিমেলের জন্য আছে। ইনসিটু কনজারভেশনকে যদি আমরা সংজ্ঞাকারে বলি তাহলে হবে ইনসিটু কনজারভেশন ইজ দ্য অন সাইট কনজারভেশন অফ জেনেটিক রিসোর্সেস ইন ন্যাচারাল populations of plant. Animal ক্ষেত্রে বললে animal species such as forest genetic resources in natural populations of tree and animal species. The process of protecting an endangered plant, অর্থাৎ এই প্রসেসটা, এই পদ্ধতিতে কি হয়,
হুমকিগ্রস্ত উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়। আবার প্রাণীগুলোকেও তাদের ন্যাচারাল হ্যাবিটেটে সংরক্ষণ করা হয়, অর্থাৎ যেখানে তারা আছে অভ্যস্ত সেখানেই তাদেরকে সংরক্ষণ করা হয়। ইনস্টিটিউট দুইটা ছবি দেখো, হরিণগুলো এই বনেরই হরিণ, এখানেই গাদাগাদি করে দেখো দাঁড়িয়ে আছে। এটিও একটি ইনসিটু কনজারভেশন। আমরা যে ইনসিটু কনজারভেশনে যে প্রোটেক্টিভ এরিয়াস দেখেছিলাম, সংরক্ষিত এলাকা, সেটাকে এবার আমরা ক্লাসিফাই করি। জাতীয় উদ্যান বাংলাদেশে 17টি আছে, অভয়ারণ্য 12টি আছে, সাফারি পার্ক, ইকো পার্ক, উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন, গেম রিজার্ভ মাত্র একটি। এই ছবিটাই দিয়ে একটি প্রশ্ন দিলাম, এটি কোথাকার ছবি তোমরা চিন্তা করবে। জাতীয় উদ্যান কি? বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ সংশোধন আদেশ 1974-এর 2 নম্বর অনুচ্ছেদের বর্গীয় জ ধারা অনুযায়ী বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যেখানে সুন্দর সুন্দর দৃশ্য থাকবে, উদ্ভিদকুলকে রক্ষা করা হবে, প্রাণীকুলকে রক্ষা করা হবে, সেখানে বিনোদন থাকবে, শিক্ষা থাকবে এবং জনসাধারণ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবে, এরকম একটি বৃহৎ এলাকা। আমাদের জাতীয় উদ্যানগুলোর মধ্যে কয়েকটি নাম বলছি। দেখো, লাউয়াছড়া জাতীয় উদ্যান, এটি মৌলভীবাজার জেলায়। এটি স্থাপিত হয় 1996 সালে। 1250 হেক্টর জমি আছে এখানে। কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালীতে, এটি 2010-এ 24/10/2010-এ প্রতিষ্ঠিত হয়েছে, 1613 হেক্টর জমি। কাপ্তাই জাতীয় উদ্যান পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, এটি 9/9/1999-এ প্রতিষ্ঠিত হয়, 5464 হেক্টর জমি। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালীতে, 8/4/2001 16,352.23 হেক্টর। ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে, 11/5/1982 5022 হেক্টর জমি। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল ময়মনসিংহে, 24/2/1982 8436 হেক্টর জমিতে অবস্থিত। আরো অনেকগুলো জাতীয় উদ্যান আছে। আমি একটি জাতীয় উদ্যান নিয়ে একটু কথা বলে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। এখানে ছবিতে দেখো, এটি লাউয়াছড়ার, এটি নিঝুম দ্বীপে শুনেছি এত হরিণ সুন্দরবনের চেয়ে 3 গুণ বেশি। এটি মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, এটি কক্সবাজার জেলায় অবস্থিত। জাতীয় উদ্যান এর বৈশিষ্ট্য একটু আমরা জেনে রাখতে পারি, যেমন এটি আয়তনে কমপক্ষে 1000 হেক্টর হবে, পর্যটকদের যাতায়াতের সুব্যবস্থা থাকতে হবে, এখানে শিকার করা নিষিদ্ধ থাকবে, পরিবেশ যাতে পরিবর্তিত না হয় সেই রকম আইন করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। বিভিন্ন প্রজাতিকে সংরক্ষিত করতে বা রাখতে যা যা প্রয়োজন সবকিছু করতে হবে। এবারে আসো বাফার জোন, সেখানে
সীমিত আকারে কৃষিকাজের অনুমতি দেয়া হয়। বাফার জোন হচ্ছে এই বনের শেষ এলাকা বা বর্ডার বলতে পারি আমরা। কোর জোন, এখানে কোনো কর্মকাণ্ডের অনুমতি নেই, অর্থাৎ মাঝামাঝি। এর গুরুত্ব অনেক গুরুত্ব আছে, আমরা কয়েকটি শুনবো। ভবিষ্যতের জন্য ক্ষেত্র তৈরি, অর্থাৎ প্রজাতির ভেরিয়েশন যাতে নষ্ট না হয়, আরো নতুন নতুন প্রজাতি যাতে তৈরি হয়। পানি, মাটি, জীব সম্প্রদায় ইত্যাদিকে সংরক্ষণ করতে হবে। সম্পদের সুব্যবহার এবং সম্পদকে টেকসই রাখতে হবে। পরিবেশের উন্নয়ন করতে হবে। বিলুপ্ত বা হুমকিগ্রস্ত প্রজাতিগুলোকে সুরক্ষা দিতে হবে। এটি দ্বারা সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা যায়। গবেষণার জন্য তো বলাই বাহুল্য, এটি খুব প্রয়োজন। তাছাড়া অর্থনৈতিক দিক দিয়েও এটির স্থান অনেক উপরে। আমরা অভয়ারণ্যে এসেছি। অভয়ারণ্য এনিম্যাল স্যাংচুয়ারি, নামটা শুনেই বোঝা যায় যে এখানে প্রাণীদের কোনো ভয় থাকবে না। কিসের ভয়? শিকারীদের ভয়। তাহলে অভয়ারণ্য হতে হলে কয়েকটি জিনিস তার থাকতে হবে, যেমন ওই এলাকার বন্যপ্রাণী ধ্বংস করা যাবে না, পশু পাখিদের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ সেখানে করা যাবে না, অর্থাৎ মানুষের প্রয়োজনে যে কোনো ধরনের কাজ করা সেই অভয়ারণ্যের ভেতরে করা নিষেধ। শিকারীরা যাতে ভেতরে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। জনসাধারণ যত্রতত্র প্রবেশ করবে না। ওই এলাকার পরিবেশ যাতে ভালো থাকে, কোনো দুর্ঘটনা না ঘটে, আগুন না লাগে, এগুলো দেখতে হবে। অনেকগুলি অভয়ারণ্যের মধ্যে কয়েকটি নামকরা অভয়ারণ্য দেখো: রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, চর কুকরি মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য, সুন্দরবন ইস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য, সুন্দরবন ওয়েস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য, পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য, হাসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য, সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য, রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত এবং এর আয়তন 1795.54 হেক্টর। স্থাপিত হয়েছে 1982 খ্রিস্টাব্দে। এই বন এতই জীববৈচিত্র্যে সমৃদ্ধ যে এখানে অনেক রকম প্রজাতি পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি, যেগুলো আর কোথাও পাওয়া যায় না, অর্থাৎ বিরল প্রজাতি। তাদের মধ্যে 37 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, 167 প্রজাতির পাখি আছে, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ এবং
638 প্রজাতির গাছপালা লতাগুল্ম পাওয়া যায়। পাখিদের মধ্যে ভীমরাজ টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহী বুলবুল, বসন্ত বৌরি, শকুন, মথুরা, বনমোরগ, পেঁচা, মাছরাঙা, ঈগল, চিল এগুলো পাওয়া যায়। এই শকুন এখন একদম দেখা যায় না, বিরল হয়ে গেছে, কিন্তু রেমা কালেঙ্গা এবং শ্রীমঙ্গলে এখনো দেখা যায়। তাছাড়া এইসব এলাকায় বনমোরগ প্রচুর পাওয়া যায়। এখানে 5 প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়, যাদের মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি পাওয়া যায়। তাছাড়া গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি আছে। সাপের মধ্যে দেখো কোবরা, দুধরাজ, দারাস, লাউডগা প্রভৃতি। এই বনে 18 প্রজাতির সাপের দেখা পাওয়া যায়। এই বনে আমি গিয়েছি, এখানে সবুজ রঙের এক ধরনের সাপ পাওয়া যায়, সেটি নাম আমি বলতে পারবো না। দেখো এটা বনের ছবি, ভেতরের ছবি, এটি একটি ছত্রাক। গেম রিজার্ভ, যেটি বাংলাদেশে শুধুমাত্র একটি আছে, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি আগে নাম ছিল টেকনাফ গেম রিজার্ভ, এখন এটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য নামে নামকরণ হয়েছে। এটি গেম রিজার্ভ কেন বলা হয়? এটিও একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, কিন্তু এখানে একে গেম রিজার্ভ এই জন্য বলা হয় যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এখানে শিকার করা যায়। কক্সবাজারের নাফ নদীর তীরে অবস্থিত, 1983 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। 11,615 হেক্টর জমিতে বিস্তীর্ণ এই গেম রিজার্ভ। এখানে আরো আছে নাইটিং পাহাড়, কুদুম গুহা, কুঠি পাহাড় ইত্যাদি আকর্ষণীয় কিছু জায়গা। উদ্ভিদ ও জীববৈচিত্র্য কি কি আছে এখানে দেখো, 290 প্রজাতির উদ্ভিদ আছে, 55 প্রজাতির স্তন্যপায়ী, 286 প্রজাতির পাখি, 56 প্রজাতির সরীসৃপ এবং 13 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে বুনো হাতি আছে এবং বাংলাদেশের মোট বুনো হাতির 1/3 এখানে পাওয়া যায়। তাছাড়া বিলুপ্তপ্রায় বুনো কুকুর, উল্লুক, সম্বর হরিণ, উড়ুক্কু, কাঠবিড়ালি, সজারু ইত্যাদিও দেখা যায়। এবার আসো এক্স সিটু কনজারভেশন। এক্স সিটু হচ্ছে তার নিজের আবাসস্থান থেকে সরিয়ে দূরে কোথাও ঠিক সেই রকম পরিবেশ দিয়ে তাকে সংরক্ষণ করা। Ex situ conservation is one of the methods of the conservation of living organisms outside their natural habitat through genetic conservation. এর মধ্যে আমরা কিভাবে সংরক্ষণগুলো করতে পারি, যেমন বীজ ব্যাংক আছে, উদ্ভিদ ব্যাংক। উদ্ভিদ ব্যাংক অর্থ যেখানে উদ্ভিদ জন্মে, বীজ ব্যাংক যেখানে বীজ রাখা হয়, এটি একটি বীজ ব্যাংক। কাণ্ড শীর্ষ ব্যাংক, এটি রাখারও ল্যাবরেটরিতে সম্ভব। কোষ ও অঙ্গ ব্যাংক, এটি আর এই কাণ্ড শীর্ষ ব্যাংক প্রায় কাছাকাছি। ডিএনএ ব্যাংক,
এটিও জেনেটিক রিসোর্স বা ডিএনএ বা কোষ সংরক্ষণ করা হয় এখানে। এক্সিটো কনজারভেশন, দেখো তার নিজের পরিবেশ থেকে বাইরে এনে তাকে লালন পালন করা হচ্ছে। এটি ও একই, এটি উদ্ভিদের একটি এক্সিটো কনজারভেশন। এটি গ্রিন হাউস দেখানো হচ্ছে, যে সমস্ত উদ্ভিদগুলো শীতে বাঁচে না তাদেরকে এটার ভেতরে জন্মানো হয়। বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, এক্সিটো কনজারভেশনের মধ্যে এটি পড়বে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। এটি আমরা যেটি আলোচনা করছি সেটি সীতাকুণ্ডে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এই পার্কটি অবস্থিত 808 হেক্টর জমি নিয়ে। এখানে দুর্লভ কিছু প্রজাতি আছে, তার মধ্যে কালো গোলাপ আছে, 35 প্রকারের গোলাপ আছে এবং আরো 150 জাতের ফুল আছে, আর প্রাণী বৈচিত্র্যে ভরপুর। পৃথিবীর বোটানিক্যাল গার্ডেনের ইতিহাসে যদি আমরা যাই, তাহলে প্রথম বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা হয় 340 খ্রিস্টপূর্বে অ্যারিস্টটলের হাতে। সেখানে দুর্লভ এবং বিদেশি কিছু উদ্ভিদ লাগানো হয়েছিল। অন্যতম শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে বর্তমানে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন্স। এটি লন্ডনের কিউ শহরে 1759 সালে এটি প্রতিষ্ঠিত হয়, উদ্বোধন হয় 1841 সালে। এটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন জ্যাকসন হুকার। অতঃপর তার পুত্র বিশ্ববিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ডাল্টন হুকার এটিকে পরিপূর্ণভাবে গড়ে তোলেন। এই জন্যই এই ইতিহাসটা তোমাদেরকে বললাম। কিউ গার্ডেনের দুটি উদ্ভিদের ছবি দেখো। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আমাদের জাতীয় উদ্যান, যেটি মিরপুরে অবস্থিত। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাগানের আয়তন 84 হেক্টর। এখানে প্রচুর জলজ উদ্ভিদ সহ 50,000 প্রজাতির উদ্ভিদ আছে। এখানে দুর্লভ কিছু উদ্ভিদ আছে, যেমন অ্যান্থুরিয়াম ক্রাইস্টেলিনাম, কর্পূর, সিনামোমাম, ক্যাম্পফোরা, রেবিট ফার্ন, ড্যাফেলিয়া ক্যানারিয়েন্সিস, ডম্বিয়া স্পেকটাবিলিস, শ্বেতরঙ্গন, আইক্সোরা সুপারবা, পুদে মুসান্ডা লুটিওলা, আমাজন লিলি, ভিক্টোরিয়া আমাজোনিকা, আফ্রিকান টিউলিপ, স্প্যাথোডিয়া ক্যাম্পানুলেটা, শ্বেতচন্দন, স্যান্টালাম অ্যালবাম ইত্যাদি। এটি কিউ গার্ডেনের ছবি, যেটির কথা আমি তোমাদেরকে বললাম। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।